আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সীমানা নির্ধারণ, দল নিবন্ধন সহ ২৪টি কাজের অগ্রাধিকার দিয়ে আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ডিসেম্বরে তফসিল, আইনশৃঙ্খলার দায় সরকারের। বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত দ্বন্দ্ব নিরপেক্ষভাবে মেটাতে চায় সরকার। কমিটিতে আপত্তি প্রকৌশল শিক্ষার্থীদের, চলবে কমপ্লিট শাটডাউন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১-এর অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা। আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ ৪ জন ডিবি হেফাজতে। গুম অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন। ভারতের সাথে ৪টি বন্দর বন্ধ করে দিল সরকার। এবং ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের ১০ দফা ইশতেহার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোট ১২ অক্টোবর। ভোটের দায়িত্বে থাকছে না সেনাবাহিনী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত করা, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সহ ২৪টি কাজকে অগ্রাধিকার দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ও কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ভোট হবে ফেব্রুয়ারিতে, আর তফসিল ঘোষণা করা হবে নির্বাচনের ৬০ দিন আগে, অর্থাৎ ডিসেম্বরে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী রাখার দায় ইসির নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। মিজান শাহজাহানের রিপোর্ট। আগামী রোজার আগেই ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এ ব্যাপারে প্রধান উপদেষ্টার কার্যালয়ের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তারা ভোট দিতে পারবেন এই নির্বাচনে। প্রবাসী ও কারাবন্দীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসে ব্যালট পেপার পাঠানো হবে নভেম্বরে, আর কারাবন্দীদের ব্যালট পেপার দেওয়া হবে ভোটের ২ সপ্তাহ আগে। হেলিকপ্টার সার্ভিস লাগবে, বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোনে ভোট কেন্দ্রে মালামাল পৌঁছানো এবং ভোটের ফলাফলগুলো নিয়ে আসার জন্য। নির্বাচন কমিশন যেসব কর্মপরিকল্পনা হাতে নিয়েছে তার মধ্যে রয়েছে অংশীজনদের সাথে সংলাপ, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী আইনবিধি সংস্কার, দল নিবন্ধন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, পোস্টাল ভোটিং, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, দেশি বিদেশি সাংবাদিক অনুমোদন, নির্বাচনের জন্য জনবল ও প্রশাসনিক ব্যবস্থা, নির্বাচনী সরঞ্জামাদি সংগ্রহ, আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম, অন্যান্য আইনবিধি সংস্কার ও একভূতকরণ, ম্যানুয়াল নির্দেশিকা, পোস্টার পরিচয়পত্র মুদ্রণ, প্রশিক্ষকদের প্রশিক্ষণ, স্বচ্ছ ব্যালট বাক্স উপযোগীকরণ, নির্বাচনী বাজেট বরাদ্দ, প্রচারণা ও উদ্বুদ্ধকরণ, টেলিযোগাযোগ ব্যবস্থা সুসংহতকরণ, ডিজিটাল মনিটর স্থাপন ও যন্ত্রপাতি সংযোজন, বেসরকারি প্রাথমিক ফলাফল প্রচার, ফলাফল প্রদর্শন, প্রকাশ ও প্রচার। আগামী মাসের শেষ সপ্তাহে অংশীজনদের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। ১.৫ মাস ধরে চলা সংলাপের কোনো প্রস্তাব রোডম্যাপে যুক্ত করার দরকার হলে তা করা হবে বলেও জানান ইসি সচিব। কর্মপরিকল্পনায় বলে দিলাম আর সবকিছু হয়ে গেল তা তো না, এটা চলমান থাকবে। এর সাথে সংযোজন বিয়োজন হবে, বিয়োজন হবে না, কেননা নতুন নতুন পরিস্থিতিতে নতুন নতুন কাজ আসে এবং কাজগুলো এর সাথে আমরা সম্পূরক কাজ হিসেবে এরকে ব্যাখ্যা করে নেব। শিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের ৬০ দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। এখন ৬০ দিন এইটা আমি বলতে পারি, কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না। এরই মধ্যে দ্বিতীয় ধাপের সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, চূড়ান্ত করা হবে ৩১ আগস্ট। আর ৩১ অক্টোবরের সম্পূরক তালিকা শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর। চলমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা আছে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। প্রতিটা জিনিসই চ্যালেঞ্জের। আমি কি জানি আগামী ৮ ঘন্টা পরে আমার জীবনে কি দুর্ঘটনা ঘটবে না? প্রত্যেকটা জিনিসই চ্যালেঞ্জের। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিব বা ওনাদেরকে জিজ্ঞেস করেন। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকা লাগবে কি লাগবে না, এটা নির্ভর করতেছে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমানের উপরে। আমরা তো চাইবো যে
শান্তিপূর্ণ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হোক। জামাতের পক্ষ থেকে পিআর পদ্ধতিতে ভোট ও এনসিপির দাবি গণপরিষদ নির্বাচনের, তবে এসব বিষয়ে কোনো আইনি কাঠামো না থাকায় সংবিধান অনুযায়ী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ইসি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নির্বাচন ছাড়া এখন আর কোনো উপায় নেই। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটে একটি সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ জানান মির্জা ফখরুল। আমি তো খুশি না, আমি খুব খুশি, কোনো সংশয় কোনো কালেই ছিল না। কারণ আমি সবসময় আশাবাদী ছিল না, আমি কতগুলো হিসাব মিলাই দেখি যে নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ইটস দ্য অনলি ওয়ে আউট, যে আপনি জনগণের সমর্থনে আপনি একটা সরকার গঠন করবেন এবং দেশের সমস্যাগুলো সমাধান করবার জন্য আপনি পদক্ষেপ নিতে পারবেন। যে ম্যান্ডেট আর পিপলের কাছ থেকে পাবেন, ওটাই আপনার শক্তি। তখন আপনার কাউকে ভয় করতে হবে না। ইউ উইল গেট দ্যাট স্ট্রেংথ। তবে এই মুহূর্তে এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় সন্তুষ্ট নয় জামায়াতে ইসলামী, এমন দাবি করে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, নির্বাচন পদ্ধতি ও সংস্কার নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর রোডম্যাপ দিলে ভালো হতো। এ সময় সুষ্ঠু নির্বাচনের সংখ্যাও জানান তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচারের দাবিতে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সেমিনারে বিশেষভাবে উঠে আসে আগামী নির্বাচনের রোডম্যাপ বিষয়টি। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হুঁশিয়ারি দেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হবার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল। বিপ্লবের প্রোডাক্ট হচ্ছে নো কনস্টিটিউশন অ্যাবভ কনস্টিটিউশন। আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন কিসের ভিত্তিতে? এটা তো সংবিধানে লেখা ছিল না। এই সরকার অধীনে যে নির্বাচন কমিশন হয়েছে এটা তো তাহলে বৈধ হয় না। যে নির্বাচন হবে সেটাও বৈধ হয় না। এ সমস্ত জটিল প্রশ্ন প্লিজ উত্থাপন করে দেশকে আবার বিভ্রান্তির দিকে নিয়ে যাবেন না। আমরা যেমন ভাবে ইন্টারিম গভর্নমেন্টকে কবুল করেছি, মেনে নিচ্ছি, একইভাবে একই পদ্ধতিতে একই নিয়মে সংস্কারকে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে। এ সময় নির্বাচনী রোডম্যাপের বিষয়েও কথা বলেন আব্দুল্লাহ তাহের। বলেন, সংস্কার ও আগামী জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা চূড়ান্ত হবার আগে রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা বাড়িয়েছে। তবে আমরা বলেছি যে নির্বাচন পদ্ধতি এবং সংস্কারের বিষয় যেহেতু এখনো চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হয়নি, সে কারণে তারা সেটাকে কনসিডার করেই তারা এটা ওই পদ্ধতিটা অ্যাকোমোডেট করেই রোডম্যাপ দিতে পারলে উত্তম হতো। সেমিনারে আওয়ামী লীগের দোষীদের দৃশ্যমান বিচার করার দাবিও জানান জামায়াতের এ নেতা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত দ্বন্দ্ব নিরপেক্ষভাবে সমাধান করতে চায় সরকার। এজন্য গঠন করা হয়েছে 14 সদস্যের ওয়ার্কিং কমিটি। 1 মাসের মধ্যেই তারা প্রতিবেদন জমা দেবেন। তখন কারা ইঞ্জিনিয়ার লিখতে পারবেন, কারা পারবেন না, সেই সিদ্ধান্ত নেবে সরকার। সচিবালয়ে বৈঠক শেষে এসব তথ্য জানান সরকার গঠিত কমিটির সভাপতি উপদেষ্টা ফাউজুল কবির খান। এই সময় পর্যন্ত রাজপথে আন্দোলন না করার আহ্বান তার। রিপোর্ট মাহবুব কবির চপলেট। সিনিয়র জুনিয়র ইঞ্জিনিয়ারদের দ্বন্দ্বে সাধারণ মানুষ পড়েছেন ফান্দে। দাবি আদায়ে বুধবার ঢাকায় পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় বুয়েটের শিক্ষার্থীরা। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে পারবেন না ডিপ্লোমা ডিগ্রিধারীরা। আছে আরও 2 দাবি। অন্যদিকে উপসহকারীর পদ সংরক্ষণ সহ 7 দফা দাবিতে আন্দোলনে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও। তাদের পেশাগত দ্বন্দ্ব নিরসনে 4 উপদেষ্টা সহ 8 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। সচিবালয়ে বৈঠক শেষে কমিটির সদস্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, দীর্ঘদিনের সমস্যা এত দ্রুত সমাধান সম্ভব নয়। এটার জন্য কাজ শুরু করেছে 14 সদস্যের ওয়ার্কিং কমিটি। আজকে একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। তারা সকলে প্রথম যে কাজটা করবে তা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার এবং যারা ডিপ্লোমা করেছেন তাদের বক্তব্যগুলো আগে শুনবেন। ইঞ্জিনিয়ারিং সেক্টরে, সেটা আমরা বিএসসি বলি আর ডিপ্লোমাই বলি, সেখানে যারা
প্রণিধানযোগ্য আছেন, যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকিবহাল আছেন, তাদের বক্তব্য এই ওয়ার্কিং কমিটি শুনবে। এতদিনের সমস্যা রাতারাতি সমাধানের বিষয় না, আমাদেরকে 1 মাস সময় দেওয়া হয়েছে। আমরা এই 1 মাস সময়ের মধ্যে সমস্যাগুলো অনুধাবন করে আমাদের যা সুপারিশ তা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে পেশ করব। কমিটির সভাপতি উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে পেশাগত বিরোধ মেটাতে চান তারা। একটা দাবি গ্রহণ করলে একদল খুশি হবে, আরেকটা দাবি গ্রহণ করলে আরেক দল খুশি হবে। তো আমাদের তো একটা বিবেচনা আনতে হবে তো, যে কিভাবে এই জিনিসটাকে আমরা তো সেতু করতে হবে, একটা ব্রিজ করতে হবে। এখানে তো ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, একদিকে 3 দফা আছে, একদিকে 7 দফা আছে। তো আমাদের কাজ হচ্ছে একটা সেতু নির্মাণ করা, যাতে দুই পক্ষ এক জায়গায় আসতে পারে, এমন একটা সমাধান করতে পারি যেটা মানে উভয়েরই ইয়ের জন্য বেনিফিশিয়াল হবে। এই সময় পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন না করার আহ্বান জানান তিনি। সরকার তো এটাকে সিরিয়াসলি নিছে, 4 জন উপদেষ্টাকে দিয়ে এবং অন্যান্য ওদের সেক্টরের নেতৃত্ব করছেন। আমরা তো দেখছি, তো এখন তো আন্দোলন করে কোনো লাভ নাই। গতকাল আপনারা আহ্বান জানিয়েছিলেন, কিন্তু সেই আহ্বান তারা মানেনি। আজকে আপনারা যে না আহ্বান ওনারা মানেননি, কথা ঠিক না। আহ্বান ওনারা মেনেছেন, কারণ ওনারা তো শাহবাগে ছিলেন, শাহবাগ থেকে ওনারা ইয়েতে গেছেন। তো ওই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ভূমিকা রাখার পরামর্শ দেন ফাউজুল কবির খান। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত দ্বন্দ্ব নিরসনে সরকার গঠিত 14 সদস্যের ওয়ার্কিং কমিটি নিয়ে আপত্তি প্রকৌশল অধিকার আন্দোলনের। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের সংগঠনটির সভাপতি ওয়ালিউল্লাহ বলেন, সরকার থেকে কোনো দৃশ্যমান কার্যক্রম না দেখানোয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন চলবে। একই সাথে হামলাকারী পুলিশদের বিচারের দাবিও জানান তারা। এ সময় আগামীকাল সারা দেশে বিভাগীয় প্রকৌশলী সমাবেশ করে আগামী সপ্তাহে জাতীয় সমাবেশ করার পরিকল্পনার কথাও জানায় প্রকৌশল অধিকার আন্দোলন। কমিটির সদস্যের ব্যাপারে আমাদের আপত্তি রয়েছে, আমরা সেটা আমাদের উপদেষ্টা মণ্ডলী বলেছেন এর আগে কোঅপ্ট করে নেবেন, মোর ভায়াবল যেন একটা কমিটি করা যায় সেই দিকে ওনারা হাঁটবেন। আমরা সারা দেশে এই কমপ্লিট শাটডাউনটা ক্যাম্পাসে এটা আমরা বলবৎ রাখছি। সারা দেশে আমরা কোনো ব্লকেটের ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেইনি, বরং আমরা সারা দেশে বিভাগীয় প্রকৌশলী সমাবেশ সম্পন্ন করব। এটা নেক্সট 1 সপ্তাহের মধ্যে আমাদের বিভিন্ন বিভাগীয় শহরে এটা সম্পূর্ণ হবে। রাজধানীর সেগুনবাগিচা থেকে আটক আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামের একটি সংগঠনের অনুষ্ঠানে যোগ দিতে এলে লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগ কর্মীদের অবরুদ্ধ করে রাখে জুলাই যোদ্ধারা। প্রায় 2 ঘণ্টা অবরুদ্ধ রাখার পর লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগ কর্মীদের পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধরা। পরে তাদের নেওয়া হয় ডিবি কার্যালয়ে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মঞ্চ ৭১-এর ব্যানারে সকাল 10টায় ডিআরইউতে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। এ সময় জুলাই যোদ্ধার ব্যানারে বেশ কয়েকজন অনুষ্ঠান স্থলে এসে অতিথিদের অবরুদ্ধ করে রাখে। অবরুদ্ধকারীদের দাবি, আলোচনা সভার আড়ালে ষড়যন্ত্র করছিলেন তারা। আমরা প্রজন্ম ৭১-এর নেতৃবৃন্দকে অনুরোধ করেছি, আপনারা প্রোগ্রামটা স্থগিত করে দ্রুত এখান থেকে চলে যান। কিন্তু আপনারা এখানে সাক্ষী মিডিয়া কর্মীরা, তারা আমাদের জুলাই যোদ্ধারা যখন ভিতরে ঢুকেছে তখন তারা আমাদের উপর চড়াও হয়েছে। আমাদের একাধিক জুলাই যোদ্ধা হেনস্থা এবং আহত হয়েছে। তারা আমাদের ঘটনাকে আজকের এই ঘটনাটাকে অন্যদিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই কাজ করেছে। আমরা সাংবাদিক কাছে আজকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাচ্ছি। এই মব যে সৃষ্টি করেছে তাকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। পুলিশ এসে অবরুদ্ধ ব্যক্তিদের আটক করে নিয়ে যায় থানায়। পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ কর্মকর্তা। ধর্ম নিয়ে কটূক্তি করায় আওয়ামী লীগের আমলে মন্ত্রিত্ব হারান লতিফ সিদ্দিকী। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন এই অধ্যাদেশে গুমের অপরাধের সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড, আর 120 দিনের মধ্যে মামলা শেষ করার বিধানও রাখা হয়েছে অধ্যাদেশে।
এছাড়া বাংলাদেশ ভারত সীমান্তের চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগাবুক স্থলবন্দর বন্ধ করে দিয়েছে উপদেষ্টা পরিষদ। কার্যক্রম স্থগিত করা হয়েছে হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের 40তম সভা। এতে প্রকৌশল শিক্ষার্থীদের 3 দফা দাবি, সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি 10টি কমিশনের প্রস্তাবিত সংস্কারের অগ্রগতি এবং দেশের কিংবদন্তি শিল্পীদের জন্ম ও মৃত্যু দিবস পালন সহ বেশ কিছু বিষয়ে আলোচনা করেন উপদেষ্টারা। পাশাপাশি কিছু বিষয়ে নীতিগত সিদ্ধান্তেও পৌঁছায় উপদেষ্টা পরিষদ। সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো তুলে ধরেন। খসড়া অধ্যাদেশটিতে গুমকে সংজ্ঞায়ন সহ চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ভুক্তভোগীর ক্ষতিপূরণ ও আইনগত সহায়তার নিশ্চয়তা সম্বলিত বিধান সন্নিবেশ করা হয়েছে। তিনি আরো বলেন, কাজে না আসায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন ভারত সীমান্তের সাথে চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দর বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এই 3টা বন্ধ এটা শাটডাউন হয়ে যাবে। আর বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কাজকর্ম আপাতত স্থগিত রাখা হয়েছে। অনেকগুলোর কোনো কাজ হয় না, কোনো ইনফ্রাস্ট্রাকচারও নাই। স্থলবন্দরগুলো রান করতে আমাদের এই গভর্নমেন্টের ট্যাক্স পেয়ার্স এর মানি খরচ হয়। বর্ডার এরিয়াতে যারা রাজনীতিবিদ আছেন স্থানীয়, তারা অনেক সময় তাদের রাজনৈতিক বিবেচনায় এই স্থলবন্দরগুলো অনুমোদন নিয়ে এসেছিলেন। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রতি বছর 17 অক্টোবর লালন শাহের তিরোধান দিবস ক শ্রেণীর দিবস হিসেবে জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ক শ্রেণীর দিবস হিসেবে প্রতি বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের 10 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদলের আবিদ হামিম মায়েদ পরিষদ। এ সময় আবাসিক হলে সুযোগ সুবিধা বাড়ানো সহ শিক্ষা বান্ধব পরিবেশ গড়তে 10 দফা অঙ্গীকার করেন সংগঠনটির নেতারা। এ সময় ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, গণতান্ত্রিক অধিকার চর্চার গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে ডাকসু নির্বাচন। বিস্তারিত আদিন সজীবের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি, জিএস কিংবা এজিএস কারা নির্বাচিত হবেন, এই হিসেব নিকেশ চলছে এই সবুজ ক্যাম্পাসে। ভোটের আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের মাঝেও। শিক্ষার্থীদের মন জয়ে একদিকে যেমন প্রচারণা আর তর্কে ব্যস্ত প্রার্থীরা, অন্যদিকে নির্বাচনী ইশতেহারও সামনে আসছে। কলাভবনের বটতলায় 10টি মূল অঙ্গীকার ও প্রধান পরিকল্পনার ইশতেহার ঘোষণা করল জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন অন্তর্ভুক্ত করুন। ডাকসুকে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্বশীল কার্যকর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, সংগ্রাম ও অর্জনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের প্রতিশ্রুতি একটি আধুনিক, নিরাপদ, গণতান্ত্রিক ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ। শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য, চিকিৎসা, আবাসিক সুবিধা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক অধিকার চর্চা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। রাজনৈতিক প্রভাব বা স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষক নিয়োগের সংস্কৃতি বন্ধ করে আন্তর্জাতিক মানের নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে যোগ্যতা মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ ও নিয়মিত পারফরম্যান্স মূল্যায়ন করা। নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়, যেখানে সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। ইশতেহার ঘোষণার পর কথা বলেন তিনিও। যে হোস্টেল নির্মাণের যেটা পরিকল্পনা, স্বল্পকালীন সময়ে তাদের যে চিন্তা ভাবনা, প্রতিশ্রুতি নয়,
ছাত্রদল পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে শিক্ষার্থীদের ভোট প্রত্যাশা করেন প্রার্থীরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের 24 অদম্য এলাকায় সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু আহসান মোহাম্মদ ইয়াহিয়া। এতে সহসভাপতি বা ভিপি পদে নির্বাচন করবেন শেখ সাদি হাসান, সাধারণ সম্পাদক বা জিএস পদে লড়বেন তানজিলা হোসেন বৈশাখী, আর যুগ্ম সাধারণ সম্পাদক পদে আঞ্জুমান আরা ইকরাম। 25 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভিপি পদে মোহাম্মদ শেখ সাদি হাসান, জিএস পদে তানজিলা হোসেন বৈশাখী। জাতীয়তাবাদী ছাত্রদল অতীতেও ছাত্রদের সাথে ছিল, সাধারণ ছাত্রদের নিয়ে কাজ করছে, ভবিষ্যতেও সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করবে। শিক্ষার্থীদের জন্য কাজ করার একটা আগ্রহ ছিল, এখন সে সুযোগটা আমি পাচ্ছি এবং আমি আশাবাদী যে আমি শিক্ষার্থীদেরকে আমার পাশে পাবো। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী 12 অক্টোবর ভোট গ্রহণ হবে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। তফসিল অনুযায়ী 14 থেকে 16 সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ, 17 সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, 21 সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, আর 23 সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 12 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। এর আগে সর্বশেষ 1990 সালের 8 নভেম্বর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসন্ন ছাত্র সংসদ নির্বাচনের দায়িত্বে সেনাবাহিনীর সম্পৃক্ত হবার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এ বিষয়ে সরকারের তরফ থেকেও সেনাবাহিনীকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ডাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রচার হওয়ায় তা সেনাবাহিনীর নজরে এসেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের কোনো দায়িত্বে সেনাবাহিনীর সম্পৃক্ত হবার সুযোগ নেই। বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি সহযোগিতা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা করে বাংলাদেশ সেনাবাহিনী। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দল এখন নানা অপতৎপরতার মাধ্যমে জনগণের মালিক হয়ে বসতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপি যাতে রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে সেটাই দলটির একমাত্র উদ্দেশ্য বলে মন্তব্য করেন মেজর হাফিজ। তার দাবি, পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু সেই দাবি তুলে তারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়। অনির্বাচিত কোন সরকার সংবিধান পরিবর্তন করতে পারে না বলেও মনে করেন তিনি। উপলব্ধি করেছে যে নির্বাচনে তাদের কোনো সুযোগ নাই, জনগণ তাদেরকে ভোট দিবে। পিআর তো বাংলাদেশের মানুষ চেনেই না, বিদেশি কনসেপ্ট। এইসব কথা কেন বলে তিনটি দল? একটি হলো জামাতে ইসলামী, অপরটি হলো এখনো রেজিস্ট্রেশন পায় নাই সদ্য সাবালকের দল এনসিপি, অপরটি হলো চরমনে পীরের দল। স্বাধীনতার যুদ্ধের সময় তা কোথায় ছিল? এনসিপির তো এখনো জন্ম হয় নাই, তখনও জন্ম হয় নাই। জামাতে ইসলামী করেছে বিরোধিতা। বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায়, তারা কোন ধরনের সংবিধান চায়, তারা কি কি সংস্কার রাষ্ট্রযন্ত্রে চায়, সেটি নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থির করবে। সীমান্ত হত্যার বিষয়ে ভিন্ন মত বাংলাদেশ ও ভারতের। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মহাপরিচালক দাবি করেছেন, দেশের নিরাপত্তায় হুমকি মনে হলে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। অন্যদিকে মারণাস্ত্র ব্যবহার করে সীমান্ত হত্যা কোনোভাবেই মানতে নারাজ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। অনুপ্রবেশকারীদের পুশিন না করে আইন মেনে প্রত্যাবাসনের আহ্বান জানান তিনি। ঢাকায় বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। মনির হোসেন তবু রিপোর্ট। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিন ব্যাপী সীমান্ত সম্মেলন শেষ হয়েছে। বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তর পিলখানায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মেলনে গুরুত্ব দেওয়া হয় সীমান্ত হত্যা, পুশিন ও অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান রোধে।
একই সাথে আন্তঃসীমানায় অপরাধ দমনে গুরুত্ব দেওয়া হয়। এ সময় সীমান্ত হতাহতের ঘটনা আত্মরক্ষার স্বার্থেই হয়েছে বলে দাবি করেন বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী। তবে সীমান্ত হত্যা নিয়ে বিএসএফ এর ব্যাখ্যা সন্তোষজনক নয় বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে তা অনেক ক্ষেত্রে চাইলে এড়ানো যেত। BSF personnel fires only and only as a last বিএসএফ আত্মরক্ষার স্বার্থে গুলি চালায়। যখন জওয়ানদের আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দেয় শুধুমাত্র তখনই গুলি করে। of the nationality. The BSF fires only for self-defense. But again, we cited examples where even বিএসএফ আত্মরক্ষার স্বার্থে গুলি করার কথা বললেও দিনের বেলাতেও গুলি চালানো হচ্ছে। সেই গুলিতে শিশু ও নারীরাও মারা যাচ্ছে। আমরা তাদের কাছে প্রশ্ন রেখেছি, একটি শিশু কিভাবে সশস্ত্র জওয়ানদের কাছে হুমকি হয়? সহনশীল আচরণ করলে এসব সীমান্ত হত্যা এড়ানো যেত। এবছর গেল কয়েক মাসেই 2000-এর উপর নাগরিককে ভারত পুশিন করেছে। সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক বলেন, অবৈধভাবে ভারতে যারা অনুপ্রবেশ করেছে তাদের আইন অনুযায়ী পাঠানো হচ্ছে। এর পেছনে বিশেষ কোনো কারণ নেই। অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসনের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। There is no specific reason. People are coming back through proper channels. They are coming back through gaps. And they are coming back through us. Whosoever we find, we immediately are handing over to the BGP. they can be dealt as per the law of the land, which is they can apprehend them, hand over to the Indian law enforcing agency, or as a goodwill hand over back to BGP. সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য, স্বর্ণ, জাল মুদ্রা নোট এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার মাধ্যমে ব্যবস্থা নিতে দুদেশ একমত হয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মৃত্যুর আগে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ শিক্ষার্থী আবু সাঈদের বাবা মকবুল হোসেন। আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে এই দাবি জানান তিনি। সাঈদ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান মামলার প্রথম এই সাক্ষী। এছাড়া এদিন সাক্ষ্য দেন এনটিভির রংপুর প্রতিনিধি মইনুল হক। হুমায়ুন চিশতির রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে অস্ত্রের মুখে বুক চিতিয়ে দুই হাত প্রসারিত আবু সাঈদ হয়ে উঠেছিলেন স্বৈরাচার বিরোধী মানুষের প্রেরণার উৎস। তার গুলিবিদ্ধ হবার ছবি গণমাধ্যমে প্রচারের পরেই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বৈরাচারের মসনদ। পৃথিবীর সবচেয়ে ভারী পিতার কাঁধে সন্তানের লাশ। আবু সাঈদের পিতা মকবুল হোসেনকে বইতে হয়েছে সেই কঠিন ভার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে ভারাক্রান্ত এই পিতা জানান, স্বপ্ন ছিল পড়াশোনা শেষে ছেলের প্রতিষ্ঠিত হওয়া দেখে যাবেন, কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। এখন একটাই স্বপ্ন, মৃত্যুর আগে দেখে যেতে চান সন্তান হত্যার বিচার। উনার জীবদ্দশায় যেহেতু আবু সাঈদ বড় হবে, প্রতিষ্ঠিত হবে, চাকুরি করবে, এটা উনি দেখতে পারেননি। তবে উনি উনার জীবদ্দশায় দেখতে চান যে আবু সাঈদ হত্যার বিচার হয়েছে, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, এটি উনি দেখে যেতে চাচ্ছেন। এবং এই জবানবন্দি প্রদানকালে উনি বারবার আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন ডকে। আবু সাঈদের মৃত্যুর খবরে স্বজনরা হাসপাতালে গেলে প্রথমে লাশ দেখতে দেয়নি পুলিশ। চাপ আসে মধ্যরাতেই দাফন করার। প্রথমে লাশ দিতে চাইনি, পরবর্তীতে লাশ আসার পরে প্রশাসন অর্থাৎ পুলিশ এবং ইউনো সহ অন্যান্যরা তাকে রাত্রেই দাফন করার জন্য চাপ সৃষ্টি করেছিল, এটা জানিয়েছেন উনি। এদিন গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলেপুদ্দিন ও মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে 30 নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল 2। আর ফার্মগেটে নাফিস হত্যা মামলায় এডিসি শচীন মৌলিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল 1। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর কদমতলী এলাকা থেকে 2টি পিস্তল ও 10 রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। এছাড়া মোহাম্মদপুর থানা থেকে সম্প্রতি লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান বলেন, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি পুলিশের বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র ডাকাতদের হামলা ও গোলাগুলির ঘটনায় জড়িত নয়ন পিয়াস বাহিনীর প্রধান রিপন ডাকাত সহ 3 জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় র্যাব ডিজি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে দেশে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে র্যাব।
নির্বাচনকে সামনে রেখে এবং নির্বাচন করার মতো উপযুক্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার জন্য এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কর্মরত আছি এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রয়োজন, যে ধরনের পরিবেশ প্রয়োজন, সেই ধরনের পরিবেশ তৈরিতে আমরা সক্ষম হব। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে চীনের তৈরি দুটি জাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এবছর ডিসেম্বরের মধ্যে বিএসসির বহরে যুক্ত হবে অত্যাধুনিক প্রযুক্তির এই জাহাজগুলো। এছাড়া পাইপলাইনে রয়েছে আরও 7টি জাহাজ কেনার প্রক্রিয়া। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। সমুদ্র বাণিজ্যে নিজেদের অবস্থান আরও শক্ত করতে প্রায় 936 কোটি টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হেরেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স এলএলসি হলেও জাহাজ দুটি নির্মাণ করছে চীন। 55 থেকে 66 হাজার টন ধারণ ক্ষমতার এই দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ থেকে বছরে বাড়তি 150 কোটি টাকা আয় হবে বলে আশা কর্তৃপক্ষের। এছাড়াও এই দুটি জাহাজের মাধ্যমে বছরে পর্যায়ক্রমে কর্মসংস্থান হবে 150 জন নাবিকের। সক্ষমতা জাহাজ কেনার কারণে যে কনফিডেন্স এবং যে রেপুটেশন বিল্ড আপ হবে, অলরেডি আমরা সেই রেজাল্ট পাচ্ছি। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন ধরনের অফার নিয়ে আসছে যে তারা আমাদেরকে সফট লোন দিতে চায়। আধুনিক প্রযুক্তি ও পরিবেশ বান্ধব এই দুটি জাহাজ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হলে বিএসসির নিজস্ব পরিবহন সক্ষমতা দাঁড়াবে প্রায় 1,20,000 টনে। গ্রিন শিপিং এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অ্যান্ড ইকোনমাইজিং ফুয়েল কনজাম্পশন, এই তিন ক্ষেত্রে একটা বাংলাদেশের প্রেক্ষাপটে উদাহরণ হয়ে থাকবে। অন্যদিকে জাহাজ দুটির সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র হওয়ায় বাড়তি সুবিধা পাওয়া যাবে বলে আশা কর্তৃপক্ষের। এই দুইটা জাহাজ যখনই আমেরিকা সহ ইউরোপের যে কোনো পোর্টে যাবে, কোথাও কোনো রেস্ট্রিকশন আসবে না, বিকজ আমাদের এই টাকা পয়সা সব চলে যাবে আমেরিকাতে। সুতরাং এটা শুধু বাংলাদেশ শিপিং কর্পোরেশন না, এটা আমাদের বাণিজ্য ক্ষেত্রে একটা শিপিং কর্পোরেশনের পক্ষ থেকে বড় অবদান। এখন বলা হচ্ছে উই আর নট অনলি বিজনেস এন্টিটি, উই হ্যাভ বিকাম এ ডিপ্লোম্যাটিক টুল অফ দ্য নেশন। এ বছরের ডিসেম্বরের মধ্যে বিএসসির জন্য আরও 3টি জাহাজ ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। G2G পদ্ধতিতে চীন থেকে কেনা হচ্ছে আরও 4টি জাহাজ। এছাড়াও দক্ষিণ কোরিয়ার কাছ থেকে আরও 6টি জাহাজ ক্রয়ে প্রাথমিক অনুমোদন দিয়েছে বিএসসির পরিচালনা পর্ষদ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। খেলার খবর। আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি হতে চান বাংলাদেশ ক্রিকেটের অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। তবে তার জন্য পার করতে হবে দীর্ঘ প্রক্রিয়া। আপাতত তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান। চট্টগ্রামে রিজিওনাল টি-20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি এমনটা জানান। পরাগারবানের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেটের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল গত মে মাসের শেষে বিসিবির সভাপতি হয়ে ঘোষণা দিয়েছিলেন টি-20 খেলার, কিন্তু সময়ের সাথে সুযোগ পেলে তিনি ওয়ানডে খেলতেও আগ্রহী। এখন যদি সুযোগ থাকে তাহলে আবারও বিসিবি সভাপতি হতে প্রস্তুত সাবেক এই অধিনায়ক। ডিপেন্ড করছে অনেক কিছুর উপরে। একটা দেশের নির্বাচন হয়, মানুষ পিক করে রাইট পারসন, এটা অনেক কিছু নিজের কন্ট্রোলের বাইরে। আমার ব্যক্তিগত যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে দেখেন, আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার একটা পার্মানেন্ট সব কিছু ছিল, আমি ছেড়ে দিয়েছি ফর দ্য কান্ট্রি। সেই কাজটা করার জন্য যতদিন করা সম্ভব করলাম। পরবর্তীতে সেটা আমার হাত নেই। যেন আমি এবং ফাহিম ভাই আমরা দুজনই হচ্ছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাউন্সিলর। এটা অনেক কিছুর উপরে নির্ভর করছে। প্রথমে তো ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল আমাকে বিশেষ করে কাউন্সিলর করতে হয় প্রথমে, তারপরে একটা বোর্ড আসবে, সেই বোর্ডের লোক সবাই যারা ডিরেক্টররা থাকবে তারা সবাই মিলে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাবে। সো এটা অনেক দূরের কথা। তো এই মুহূর্তে যেটা আমার যে কাজ সেটা আমি পুরোপুরি ফোকাস করছি। চট্টগ্রাম রিজিওনাল টি-20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, বিকেন্দ্রীকরণ শুধুমাত্র ক্রিকেটের প্রতিযোগিতামূলক নয়, সবাই যেন প্রতিভা বিকাশ করতে পারে তার চেষ্টা। প্রত্যেকটা জেলা যেন তার নিজস্ব জেলার
যে জেলার যে ক্রিকেট সত্তা আছে সেটা যেন তারা প্রস্ফুটিত করতে পারে। সেই জেলা একটা ভালো নট অনলি ক্রিকেট টিম করতে পারে, একটা ক্রিকেট পরিবার তৈরি করতে পারে, সেখানে ফিজিও, ট্রেনার এবং সব সাপোর্ট স্টাফগুলো তৈরি করতে পারে। এবং এটা চিটাং শুরু করলো, আমরা আশা করবো অন্য অন্য রিজনগুলোতে এই ধরনের সুন্দর ব্যবস্থা গ্রহণ করবে। চট্টগ্রাম বিভাগের 11টি দল নিয়ে শুরু হয়েছে রিজিওনাল টি20 ক্রিকেট টুর্নামেন্ট। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে 2টি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতি গ্রুপের শীর্ষ 2 দল খেলবে সেমিফাইনাল। আগামী 9 সেপ্টেম্বর হবে ফাইনাল খেলা। পরাগ আরমান, এটিএন বাংলা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। সীমানা নির্ধারণ, দল নিবন্ধন সহ 24টি কাজের অগ্রাধিকার দিয়ে আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। ডিসেম্বরে তফসিল, আইন শৃঙ্খলার দায় সরকারের। বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত দ্বন্দ্ব নিরপেক্ষভাবে মেটাতে চায় সরকার। কমিটিতে আপত্তি প্রকৌশল শিক্ষার্থীদের, চলবে কমপ্লিট শাটডাউন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১-এর অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা। আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ 4 জন ডিবি হেফাজতে। গুম অপরাধের সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন। ভারতের সাথে 4টি বন্দর বন্ধ করে দিল সরকার। এবং ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের 10 দফা ইশতেহার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোট 12 অক্টোবর। ভোটের দায়িত্বে থাকছে না সেনাবাহিনী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।